মৃদু স্বরে চেঁচিয়ে উঠে সাথে সাথে বলল, আপনি গাড়ির সিট এভাবে নিচের দিকে নিচ্ছেন কেন? সমস্যা কি? শীর্ষ এবারেও কোনো উত্তর দিল না, বরং নিঃশব্দে নিজের সুবিধা অনুযায়ী ত্রয়ের সিটটা নিচের দিকে নামিয়ে নিল। এরপর হুট করেই মাথা রাখল মেয়েটির কোলের উপরে। ত্রয়ই হকচকালো, অপ্রস্তুত ভঙ্গিতে সামান্য সরে যাওয়ার চেষ্টা করল, তবে তাতে কাজের কাজ খুব একটা হলো না। গাড়ির অভ্যন্তরে সীমিত স্থান, এখানে যতই দূরে সরে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, খুব বেশি দূরে যাওয়া সম্ভব নয়। শীর্ষ বস্ত্রের উপর থেকে আলতোভাবে নাক ঘষল ত্রয়ীর পেটে। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটি। অজানা এক অনুভূতির দাপটে মুষড়ে পড়ল যেন মুহূর্তেই। হৃদয় স্পন্দন গাঢ় হলো তড়িঘড়ি করে। শীর্ষ সবটাই অনুভব করল, তবে খুব একটা পাত্তা দিল না, বরং মিহি স্বরে সে বলল, মাথাটা ধরেছে, চুলগুলো একটু টেনে দে তো। শীর্ষের কণ্ঠে যেন একরাশ ক্লান্তি, আদুরে আবদার। ত্রয়ের ইচ্ছে হলো না স্বামীর এই আবদারকে ফিরিয়ে দিতে। সে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল শীর্ষের চুলের দিকে, তবে পর মুহূর্তেই আবার সে হাত গুটিয়ে নিল। কেমন লজ্জা, সংকোচ এবং জড়তা চারদিক থেকে ঘিরে ধরেছে তাকে। শীর্ষ যতই তার স্বামী হোক না কেন, প্রথম প্রথম লজ্জা, সংকোচ এবং জড়তা কাজ করাটা খুবই স্বাভাবিক। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, তবে নিজের ভিতরের জড়তায় হাতটা শীর্ষের মাথার উপরে রাখার সাহস করল না। শীর্ষ আরেকটু অপেক্ষা করল, এরপর নিজেই ত্রয়ীর হাতটা টেনে মাথার উপরে রাখল। পূর্বের তুলনায় একটু গম্ভীর স্বরে বলল, চুলগুলো টেনে দে। ত্রয়ী আর দ্বিরুক্তি করল না, আলতোভাবে শীর্ষের মাথার চুলগুলো সে টেনে দিতে শুরু করলো। এরপর দুজনেই নিশ্চুপ। দুজনের এই নীরবতায় কতটা সময় কেটে গেল জানা নেই, তবে বেশ কিছুটা সময় পরে নীরবতা ভাঙল ত্রয়ী। আমদা আমদা করে বলল, একটা কথা বলার ছিল। বল। আপনি আমাদের বিয়ের কথা বাড়িতে কেন জানাচ্ছেন না? শীর্ষ ঘুরে চিত হলো, এক পলক তাকালো স্ত্রীর কোমল সুশ্রী মুখখানার দিকে। অতঃপর এতক্ষণ তার মাথায় ত্রয়ীর চালিত হাতটা নিজের হাতের ভাঁজে নিল। মেয়েটির 5 আঙ্গুলের ভাঁজে নিজের পরিপুষ্ট হাতের 5 আঙ্গুল চালনা করতে করতে বলল, বাবা মাকে আমাদের হঠাৎ বিয়ের কথা বললে হয়তো তারা কষ্ট পাবেন, কিংবা গ্রামের মানুষদের মতো ভুল বুঝবেন। তাই একটু সময় নিচ্ছে। ভাবছি এই বিয়ের কথাটা গোপন রেখেই তাদের বোঝাবো, তারপর আবার আমরা নতুনভাবে বিয়ে করব। এতে তারাও আমাদের ভুল বুঝবে না, আর আমাদের বিয়েটাও রয়ে যাবে। ত্রয়ী ইতস্তত করে বলল, কিন্তু তারা যদি আমাকে না মেনে নেন, কিংবা আমার আর আপনার বিয়ে দিতে রাজি না হন? তা নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার বাবা মা তো, আমি ঠিক ম্যানেজ করতে পারবো। তুই এখন আমার চুল টেনে দে তো। ত্রয়ী কিছু বলতে গিয়েও থেমে গেল। শীর্ষের উপরে তার ভরসা আছে। লোকটা একবার যখন বলেছে সবকিছু ম্যানেজ করে নিবে, তখন ঠিক ম্যানেজ করে নিবে। কিন্তু এই লোকটা এত কেন করছে তার জন্য? তাদের যে পরিস্থিতিতে আর যেভাবে বিয়ে হলো, তাতে এত সহজে শীর্ষের তো বিয়েটা মেনে নেওয়ার কথা ছিল না। কিন্তু সে কি সুন্দরভাবে বিয়েটা মেনে নিল। আবার বিয়ের পরবর্তী সময়টাও কি সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন তাদের মধ্যে কোনো জোরপূর্বক বিয়ে হয়নি, বরং ভালোবেসে দুজনের সম্মতিক্রমে বিয়ে হয়েছে। আচ্ছা, লোকটা কি তাকে পূর্ব থেকেই ভালোবাসে, বিয়ে করতে চায়? হতে পারে, আগেও তো লোকটা তাকে কয়েকবার বিয়ের কথা বলেছিল। যদি তেমন হয়, তবে ত্রয়ীর ভাগ্য বোধহয় এবার খুলে গেছে। এবার বোধহয় মেয়েটা একটু সুখের দেখা পাবে, একটু ভালোবাসা পাবে। আর মেয়েটাকে অনিশ্চয়তার সাগরে ডুবে মরতে হবে না। ত্রয়ীর হৃদয়ে একটু হলেও সুখের হাওয়া বইল। আলতোভাবে সে হাত বুলিয়ে দিতে শুরু করলো শীর্ষের মাথায়। ত্রয়ী বেরিয়ে যাওয়ার কিছুটা সময় পরই কলেজ থেকে বেরিয়ে এলো রিমা। ক্লাস শেষে প্রয়োজনীয় কিছু নোটস সংগ্রহ করতে লাইব্রেরিতে গিয়েছিল সে, যার দরুন ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে। কলেজ থেকে বেরিয়ে গেটের অভিমুখেই বাড়ির গাড়িটা দাঁড় করা অবস্থায় পেল সে। রিমা আর দেরি করল না, চটজলদি উঠে বসলো গাড়িতে। কিন্তু ত্রয়ী কোথায়? রিমা আশেপাশে দৃষ্টি বুলালো। সে ভেবেছিল ত্রয়ী ক্লাস শেষে গাড়িতে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু মেয়েটা তো এখানে নেই। তবে কি সে বাড়িতে চলে গেছে? রিমা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে গাড়ি চালককে শুধালো, টিউ কোথায় চাচা? ওকে একাই একাই বাড়ি চলে গেছে? রিমা অবাক হলো, কণ্ঠে বিস্ময় নিয়ে ফের শুধালো, শিষ্য ভাইয়া নিয়ে গেছে। রিমার কপালের ভাঁজ গাঢ় হলো। শীর্ষ ত্রয়ীকে নিয়ে গেছে? কেন নিয়ে গেছে? তাকে তো সচরাচর নিতে আসে না, অনেকবার বললেও আসে না। অথচ ত্রয়ীর ক্ষেত্রে প্রায়ই শীর্ষ তাকে নিতে আসে, আবার দিয়ে যায়।
আবার ত্রয়ীর অপমানে সে হুলস্থুল বাঁধায়, তাকে বকে। ত্রয়ীর সাথে এত কিসের সম্পর্ক শীর্ষের? রিমার হৃদয়ে কেমন সন্দেহ জন্ম নিল। ইচ্ছে হলো বিষয়টা খুঁটিয়ে দেখার। মাথার উপরে উত্তপ্ত সূর্য, আবহাওয়ায় দাপুটে গরম। এই তীব্র গরমের মধ্যে আলভি দাঁড়িয়ে রয়েছে মেহেরের কলেজের অভিমুখে। মেয়েটি আজ শাড়ি আনেনি। আসার সময় তো সেই বাইকে করে পৌঁছে দিয়ে গেল। কলেজ শেষে বাড়িতে ফেরার জন্য হয়তো মেয়েটি তার জন্য অপেক্ষা করবে। তাছাড়া আজ আলভির এখানে আসার পিছনে অন্য একটি উদ্দেশ্য রয়েছে। আজ যেভাবেই হোক সে তার মনের কথা মেহেরকে জানাবে। অনেক তো হলো লুকোচুরি, নিজের মনের কথাকে গোপনে রেখে ভালোবেসে যাওয়া। এবার না হয় সব প্রকাশ্যে আসুক। আর তাছাড়া আলভির যতটুকু মনে হয় তাতে মেহেরও তাকে ভালোবাসে, নয়তো তার সাথে এভাবে অবাধে চলাফেরা করতো না। যখন তখন যেখানে খুশি ঘুরতে যেতে পারতো না, উল্টো তার আগমনে বিরক্ত হতো, অপমান করত। আলভির মনের ভিতরকার নিদারুণ এই চিন্তা ভাবনার মধ্যে কলেজ থেকে বেরিয়ে এলো মেহের। গেট থেকেই আলভিকে দেখে মিষ্টি হাসলো সে। তার দিকে এগিয়ে এসে শুধালো, দিয়ে গেছেন, আবার নিতে এসেছেন নাকি? আলভি আলতো হাসলো, বাইকে উঠে বসতে বসতে বলল, দিয়ে যখন গিয়েছি তখন নিয়ে যাওয়াটাও আমারই কর্তব্য, তাই চলে এলাম। এখন সবাইকে উঠে বসুন তো। মেহের বাইকে উঠে বসলো। আলভিও আর দেরি করলো না, বাইকে স্টার্ট দিয়ে সাই সাই গতিতে ছুটলো অভিমুখে। এরপরে দুজনেই চুপ। মেহেরের ইচ্ছে হলো কিছু বলার, এই পুরো পথটা আলভির সাথে বাক্য আলাপের সাথে কাটিয়ে দেওয়ার, কিন্তু তার লজ্জা সংকোচ কেমন যেন তার কণ্ঠনালীকে দাবিয়ে রেখেছে। চাইলেও কিছু করতে পারছে না। মেহের কিছুটা সময় নিল, নিজেকে ধাতস্থ করে ওষ্ঠজোড়া ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হওয়ার পূর্বেই আলভি বলল, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। বলুন। এখানে নয়, কোনো রেস্টুরেন্টে বা ফাঁকা স্থানে গিয়ে বলি। মেহের হালকা হাসলো, আকাশের দিকে তাকিয়ে বলল, তাহলে বুড়িগঙ্গার ধারে চলুন, খোলা আকাশের নিচে নদী দেখতে দেখতে না হয় আমাদের কথা হবে। প্রস্তাবটি খুব একটা মন্দ নয়। আলভির ভালো লাগলো। সে আর কোনো বাক্য বিনিময় না করে বাইকটা ঘুরিয়ে নিল বুড়িগঙ্গার দিকে। কিছুটা সময় অতিবাহিত হলো। মেহেরকে নিয়ে আলভি এসে পৌঁছালো বুড়িগঙ্গার ধারে। বুড়িগঙ্গার এই ধারটা বেশ শান্ত এবং নিরিবিলি, পানিটাও একটু স্বচ্ছ। শহরের কাছের বুড়িগঙ্গার ধারটার দিকে তো তাকানো যায় না। অস্বচ্ছ দূষিত পানি, দুর্গন্ধ ভরপুর, আর ময়লা আবর্জনারও কমতি নেই। মানুষ তার নিজেদের প্রয়োজনে নিজেদের সুখের তাগিদে প্রকৃতিকে মেরে ফেলছে, তবুও সুখের দেখা পাচ্ছে না। বাইক থেকে নেমে বুড়িগঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো মেহের এবং আলভি। দুপুর হওয়ায় আশেপাশে জনমানবের তেমন দেখা নেই, শুধু দুই একটা গরুকে দেখা যাচ্ছে ঘাস খেতে। মেহের আশেপাশে একবার দৃষ্টি বুলালো, অতঃপর মিহি কণ্ঠে বলল, কি যেন বলতে চাইছেন আপনি? আলভি দ্বিধাগ্রস্ত হলো। তখন তো বড় সাহস নেই নিজের মনের কথা প্রকাশ করতে এসেছিল সে, কিন্তু এখন কেমন যেন সংকোচ হচ্ছে, ভিতরে জড়তা অনুভব করছে। যদিও আলভি জানে মেহের তাকে পছন্দ করে, তবুও প্রত্যাখ্যানের একটি মৃদু ভয় থেকেই যায়। আলভিকে চুপ করে থাকতে দেখে মেহের কিঞ্চিত ভ্রু কুঁচকালো, ফের বলল, কি হলো, কিছু বললেন না যে? আলভি মাথা চুলকালো, ইতস্তত করে বলল, আসল কথাটা কিভাবে বলবো, কোথা থেকে শুরু করবো ভেবে পাচ্ছি না। মেহের ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল, আলভিকে সাহস দিয়ে বলল, এত কেন ভাবছেন? আপনি নির্দ্বিধায় আপনার কথাগুলো আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আলভি লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস নিল, অতঃপর হুট করেই বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি মেয়ের। বহুল প্রতীক্ষিত সেই বাক্য, যে বাক্যটি শ্রবণের তাগিদে এতকাল ছটফটিয়ে মরেছে মেহের, অবশেষে সেই বাক্যটি শ্রবণের সৌভাগ্য তার হলো। আকস্মিক আলভির কণ্ঠে প্রেমময় এই বাক্য শ্রবণে কিঞ্চিত চমকে গিয়েছিল সে, তবে পরক্ষণেই হৃদয়ে হানা দিয়েছে একরাশ শীতলতা। কান দুটো শীতল হয়েছে গভীর আবেগে। মেহের ঘাড় ঘুরিয়ে তাকালো আলভির দিকে। কি বলবেন, আবার বলুন তো। কণ্ঠে শীতলতা নিয়ে শুধালো। আলভি এবার আর সময় নিল না, চটজলদি জবাব দিল, আমি আপনাকে ভালোবাসি মেয়ের। আবেগে আখিদয় ভরে উঠল মেহেরের। হৃদয় আন্দোলিত হলো নিজের হৃদয়ের কথা প্রকাশের তাগিদে। মেহের দৃষ্টি নুয়ে নিল, থেমে থেমে শুধু উচ্চারণ করল, আমিও আপনাকে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল আলভি, অভয় দিয়ে বলল, এখনই জবাব দেওয়ার কোনো তাড়া নেই, আপনি বরং সময় নিন, ভেবে চিনতে তারপর আমাকে জানান।
মেহের দৃষ্টি তুলল, তবে আলভির কথা অনুযায়ী সে সময় নিল না। ধীর কণ্ঠে প্রায় সাথে সাথেই জবাব দিল, আমিও আপনাকে ভালোবাসি। আলভি শুনল কথাটা, সাথে সাথে হৃদয় আন্দোলিত হয়ে উঠল তার। সে জানত মেহেরের তরফ থেকে এমন উত্তরই আসবে, তবুও প্রেয়সীর কণ্ঠ থেকে সরাসরি এই উত্তর শোনার আনন্দই আলাদা। আলভি উৎফুল্ল হলো, অতি আনন্দে দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলো মেহেরকে। তবে পরক্ষণেই আবার থেমে গেল, মাথা চুলকে বলল, বহল অনাকাঙ্ক্ষিত কিছু সময় পাওয়ার আনন্দ তো একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম আর কি। মেহের জবাব দিল না কোনো, মাথা নুয়ে একটুখানি লাজুক হাসি উপহার দিল শুধু। চারদিকটা ঘুটঘুটে আধারে ছেয়ে গেছে। ঘড়ির কাঁটা সগৌরবে ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত 11টার অধিক। এক্ষণে শহরের এক ধারে নির্জন এক রাস্তা ধরে প্রচণ্ড গতি নিয়ে ধেয়ে চলেছে 3টা বাইক। একটা বাইকে আলভি, একটাতে রবি, অন্যটাতে শীর্ষ এবং নয়ন। 4 জনের মাথায় কালো রঙা হেলমেট দ্বারা আবৃত। আকস্মিক দেখে বোঝার উপায় নেই কে কোনটা। বহুদিন পর আজ তারা 4 জন মিলে বাইক চালানোর প্রতিযোগিতা লাগিয়েছে এই নির্জন রাস্তা ধরে। আগে যখন শীর্ষের বাইক ছিল তখন প্রায় এই রাস্তা ধরে দেখা মিলত এই 4 জনের। তারপর হঠাৎ শীর্ষ বাইক অ্যাক্সিডেন্ট করলো, তার বাইক নষ্ট হলো। ফাহমিদা বেগমের হাহাকার আর কান্নার দাপটে পরবর্তীতে আর বাইক কেনা হলো না শীর্ষের, বা পুরনোটাও সারানো হলো না। আজকে যে বাইকটা চালাচ্ছে এটাও তার নয়, এটা নয়নের। নয়ন পিছনে বসে রয়েছে আর শীর্ষ সামনে বসে বাইক চালাচ্ছে। কিছুটা সময় নিয়ে শীর্ষদের প্রতিযোগিতা শেষ হলো। বরাবরের ন্যায় প্রতিযোগিতায় বিজয়ী হলো রবি। রবি এমনি হাস্যরসাত্মক, ছটফটে, অতিরিক্ত কথা বলা যেমনই হোক না কেন, এসব প্রতিযোগিতা কিংবা খেলাধুলার বিষয়ে বেশ পারদর্শী। প্রতিযোগিতা শেষে রবি, আলভি, শীর্ষ এবং নয়ন একে একে বাইক থেকে নেমে দাঁড়ালো। রবি হেলমেটটা খুলতে খুলতে বলল, আমাকে হারিয়ে যেটা অত সহজ না জানিস, তারপরও যে কেন প্রতিযোগিতা করতে আসিস কে জানে। শীর্ষ জবাব দিল না রবির কথার, ফের বাইকের উপরে বসতে বসতে বলল, আমি বাড়িতে যাচ্ছি। আলভি এসে দাঁড়ালো শীর্ষের পাশে, তার কাঁধে হাত রেখে বলল, এত তাড়াতাড়ি গিয়ে কি করবি, আর একটু সময় থাক, আড্ডা দে। আমরা অনেকদিন তেমন আড্ডা দেওয়া হয় না আমাদের। শীর্ষ বাইকের চাবি ঘোরালো, শান্ত নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে করেছি, ঘরে সুন্দরী বউ রেখে এসেছি। এখন ঘরে দরজা বন্ধ করে বউয়ের সাথে অ্যাডাল্ট আড্ডা দেওয়ার সময়। তোদের মতো ছাওপনাদের সাথে পরেও আড্ডা দেওয়া যাবে। আলভি, নয়ন এবং রবি বিস্ময়ে স্তম্ভিত হয়ে পড়ল যেন। বিস্ময়ের রেশ সহ্য করতে না পেরে নয়নের হাত থেকে হেলমেটটা ছিটকে পড়ল ভূমিতে। কি বলল শীর্ষ? এখন বউয়ের সাথে অ্যাডাল্ট আড্ডা দেওয়ার সময়? কোন মুখ দিয়ে বলল সে কথাটা? শীর্ষ তো এমন ছিল না, উল্টো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য সর্বদা মুখিয়ে থাকতো সে। এখন বিয়ে করে সব ভুলে গেল? আলভি চোখে মুখে হতাশার ভাব ফুটিয়ে তুলল, মাথা ঝাঁকিয়ে বলল, বিয়ে করতে না করতেই আমাদের এভাবে ভুলে গেলি শীর্ষ? এখন আমাদের সাথে আড্ডা দেওয়ার তুলনায় তোর বউ বড় হয়ে গেল। রবিও একইভাবে হতাশা নিয়ে বলল, তোকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম শিষ্য, কিন্তু শেষে পর্যন্ত তুইও বউয়ের আঁচল ধরলি। তবে সবার বিপরীতে মত প্রকাশ করল নয়ন। নাক মুখ কুচকে সে বলল, ছি, অ্যাডাল্ট আড্ডা আবার কি? বিয়ে হতে না হতেই আপনি নষ্ট হয়ে যাচ্ছেন স্যার। শীর্ষ ততটা পাত্তা দিল না কারো কথায়। বাইক স্টার্ট দিয়ে অভিমুখের দিকে ছুটতে ছুটতে বলল, বিয়ে করেছি নষ্ট হওয়ার জন্য? চারিদিকটা গভীর আধারে ছেয়ে গেছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে নীরবতা। শীর্ষের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছে। বাড়িতে প্রবেশ করেই পকেট ঘেটে নিজের মোবাইলটা বের করলো সে। নিজ কক্ষের দিকে পা চালাতে চালাতে ট্রয়ের নাম্বারে মেসেজ করলো, কফি নিয়ে আমার রুমে আয়। কক্ষে এসে মোবাইল বিছানার উপরে ছুঁড়ে দিল সে। ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে একটি টাওয়েল নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ত্রয়ী এই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন। এই রাত 1টা-1:30টা পর্যন্ত শুধু শুধু বসে থাকবেই বা কে? ত্রয়ী মেসেজটা দেখলো না। মোবাইলের মেসেজ রিংটোনও খুব ক্ষীণ হওয়ায় তার কান অবধি পৌঁছালো না শব্দ। শীর্ষ কিছুটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। কোমরে তার সাদা টাওয়েলটা জড়ানো, উদম শরীর, মস্তকে স্থান পাওয়া চুলগুলো বেয়ে টুপটাপ পানির বিন্দুরা ঝরে পড়ছে এখনো। বুকের কাছের কালো লোমগুলো পানিতে সিক্ত, সদ্য গোসল ছেড়েছে বোধ হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে শীর্ষ পুরো কক্ষে একবার চোখ বুলালো। ত্রয়ীকে দেখতে না পেয়ে ভ্রুযুগল কুঁচকে এলো তার। বিছানার নিকট এগিয়ে এসে মোবাইলটা হাতে নিল। ত্রয়ীকে প্রেরিত নিজের মেসেজটা একবার চোখ বুলিয়ে আবার মোবাইলটা ছুঁড়ে ফেললো বিছানার উপর।
অতঃপর এগিয়ে এসে দাঁড়ালো কক্ষের এক কোণে অবস্থানরত আলমারির নিকটে। সেখান থেকে কালো রঙা একটি টি শার্ট এবং ট্রাউজার শরীরে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ ছেড়ে। ট্রয়ের কক্ষের দরজা বন্ধ। শীর্ষ হাত উঁচিয়ে টোকা দিল দরজায়, তবে খুলল না কেউ। শীর্ষ একটু সময় নিল, ফের আবার টোকা দিল বন্ধ দরজায়, সাথে মৃদু স্বরে ডাকলো, বালের বস্তা, বালের বস্তা। ট্রয়ের কানে পৌঁছালো সে শব্দ। বিরক্ত অনুভব করলো সে। এই ভদ্রলোকের চোখে কি ঘুমটুম কিছু নেই? এই রাত বিরাতে এসেও দরজা ধাক্কাচ্ছে। ত্রয়ী উঠবে না ভেবেও উঠে বসলো। বিছানার পাশে অযত্নে ফেলে রাখা ওড়নাটা গায়ে জড়ালো ভালোভাবে। ঢুলু পায়ে এসে খুলল দরজাটা। ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমটুম কি সব খেয়ে ফেলেছেন? এত রাতে দরজা ধাক্কাচ্ছেন কেন? শীর্ষ যেন শুনল না ত্রয়ীর কোনো কথা। দরজাটা খুলতেই সে এক প্রকার হামলে পড়ল মেয়েটির উপরে। হাত বাড়িয়ে কোমর চেপে ধরল তার, টেনে নিল নিজের কাছে, খুব কাছে। এরপর মোহিত কণ্ঠে বলল, আমাকে রেখে ঘুমিয়েছিলে কেন? ত্রয়ী জবাব দিবে কি? শীর্ষের এহেন আকস্মিক স্পর্শে কেঁপে উঠল তার সম্পূর্ণ কায়া। চোখ জোড়া থেকে ঘুম ঘুম ভাব উবে গেল মুহূর্তেই। হৃদস্পন্দন গাঢ় হলো তড়িঘড়ি করে। ত্রয়ী হাত উছালো দ্রুত, শীর্ষকে ঠেলে সরিয়ে দিতে চাইল দূরে। তবে শীর্ষ কি আর দূরে যাওয়ার পুরুষ? সে আরো শক্ত করে চেপে ধরল স্ত্রীর নরম সুঢল কোমরখানা। ছোট ছোট পা ফেলে ধীর গতিতে মেয়েটিকে ঠেলে নিয়ে ঢুকলো কক্ষের ভিতরে। হাতের কোনোয় তুলে আলতো ধাক্কা দিয়ে বন্ধ করে দিল দরজাটা। ত্রয়ীর অপ্রস্তুত ভাব বাড়ল। লাজে অস্বস্তিতে মুষড়ে পড়ল তার ভিতরটা। এলোমেলো দৃষ্টি ফেলে সে বলল, কি করছেনটা কি? ছাড়ুন আমায়। সে এসো নিজের মুখটা এগিয়ে আনলো ত্রয়ীর মুখের নিকট। আলতোভাবে তার মুখের উপরে ফু দিয়ে বলল, ছাড়ার জন্য তোকে ধরেছি নাকি? না মানে? কি না মানে? শীর্ষের নেশাক্ত কণ্ঠস্বর, হাতের স্পর্শ বৃষামাল। ত্রয়ী সহ্য করতে পারছে না এই স্পর্শের দাপট। ভেতরটা কেমন নাজুক হয়ে পড়েছে তার। কণ্ঠনালী রোধ হয়ে আসতে চাইছে, তবুও কোনো রকমে সে বলল, চুলগুলো মুছে নিন, ঠান্ডা লেগে যাবে আপনার। ত্রয়ীর কথাই বোধহয় কাজ হলো। শীর্ষ ছেড়ে দিল তাকে। একটু এগিয়ে গিয়ে আলনা থেকে ত্রয়ীর তোয়ালেটা নিয়ে বসলো বিছানার উপরে। সেটা আবার ত্রয়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই মুছে দে। ত্রয়ী দ্বিধাগ্রস্ত হলো। এলোমেলো দৃষ্টি ফেলে হাত বাড়ালো তোয়ালেটা ধরার উদ্দেশ্যে। শীর্ষ অমনি তার হাতটা ধরে ফেলল, হ্যাঁচকা টানে বসিয়ে দিল নিজের কোলের উপরে। ত্রয়ী ধরফর করে উঠল, সময় না নিয়ে উঠে যেতে চাইল কোল থেকে। শীর্ষ উঠতে দিল না, বরং মেয়েটির কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, মুছে দে মাথাটা। ত্রয়ী ভিতনারী, তার উপরে স্বামীর হঠাৎ এত গাঢ় স্পর্শে নাজুক হয়ে পড়েছে মেয়েটা। লাজে ভয়ে সংকোচে দিশেহারা হয়ে উঠেছে তার দেহ মন। ত্রয়ীর হাতে তোয়ালেটা নিয়ে ওভাবেই বসে রইল। মুছে দিল না শীর্ষের মাথা। শীর্ষ আর অপেক্ষা করল না। সে মুখ গুছল ত্রয়ীর গলায়। আলতোভাবে ভেজা মাথাটা ঘষে পানির বিন্দুগুলো দ্বারা সিক্ত করে তুলতে লাগলো মেয়েটির ঘাড় গলা। ত্রয়ীর সম্পূর্ণ শরীর যেন অবশ হয়ে এলো। শীতল এক রক্তস্রোত নামলো সিঁড়ি দ্বারা বেয়ে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল সে। খামচে ধরল শীর্ষের মাথার পেছনের দিকে চুলগুলো। শীর্ষ আরও কিছুটা সময় নিয়ে ত্রয়ীর গলা থেকে মুখ তুলল। প্রিয়তমার মুখশ্রীর প্রাণে দৃষ্টি দিয়ে বলল, আমি ফেরার পূর্বে আর কখনো ঘুমাবি না। ত্রয়ী চোখ মেলে তাকালো, অস্ফুট কণ্ঠে জবাব দিল, শীর্ষ এবার ত্রয়ীকে নিয়েই শুয়ে পড়ল বিছানায়। আবারও মুখ গুছল মেয়েটির গলায়। সেখানে আলতোভাবে নাক ঘষতে ঘষতে বলল, কি ব্যবহার করিস? গ্রানটা তো সুন্দর। ত্রয়ীর হৃদয় দিশেহারা, নিঃশ্বাস ভারী। শীর্ষের স্পর্শ আজ একটু বেশি বেসামাল, বেশি গভীর। লোকটা আগে তো এমন ছিল না। আগে তো তাকে দেখলেই ধমকের উপরে রাখতো, সবসময় মেজাজ দেখাতো, আর এখন সবসময় তার সাথে চিপকে থাকার কারণ খোঁজে। অবশ্য শীর্ষের এই চিপকে থাকাটা যে ত্রয়ীর খারাপ লাগে তেমন নয়, বরং ভালোই লাগে। শীর্ষের স্পর্শগুলো, তার পাগলামিগুলো ত্রয়ীর ভিতর একটি অন্যরকম সুখ অনুভূতির সৃষ্টি করে। ত্রয়ী চেয়েও বাধা দিতে পারে না তাকে। অবশ্য তার বাধা দেওয়াও সাজে না। শীর্ষের সাথে বিয়ে হয়েছে তার। শীর্ষের এখন তার উপরে সম্পূর্ণ অধিকার রয়েছে। সে অধিকারকে উপেক্ষা করে লোকটাকে বাধা দেওয়া তার খাটে না। আর বাধা দিলেও তা ন্যাকামির পর্যায়ে চলে যায়। ত্রয়ী ছোট ছোট কয়েকটা নিঃশ্বাস ফেলল, ধীর কণ্ঠে শুধালো, এখানে শুয়েছেন যে, রুমে যাবেন না? আজ এখানেই ঘুমাবো। আচ্ছা আমাকে ছাড়ুন তাহলে, বালিশ পেতে দিই, তাতে মাথা দিন। শীর্ষ একটু নড়েচড়ে উঠল, জড়ানো কণ্ঠে জবাব দিল, না, এভাবেই ভালো লাগছে। ত্রয়ী আর দ্বিরুক্তি করল না, চুপচাপ শুয়ে রইল ওভাবেই।
তবে তার দুই চোখ জুড়ে ঘুম নেই এক ফোঁটাও। আজ রাতে আর ঘুম আসবে কিনা তাও জানা নেই। শরীরের সাথে এভাবে একজন লেপ্টে থাকলে কি আর চোখে ঘুম ধরা দেয়? আবার লোকটাকে যে নিজের থেকে সরিয়ে দিবে তাও পারছে না। লোকটার এই তাকে ছুঁয়ে থাকাটা ভীষণ আনন্দময় অনুভূতি জাগাচ্ছে তার ভিতরে। আচ্ছা, শীর্ষের এই এত ছোঁয়া, এত পাগলামি, এগুলো কি সব তাকে ভালোবাসে, নাকি শুধুই অধিকার বোধ কিংবা শারীরিক টান? ভালোবাসা না থাকলে কি এভাবে একটা মানুষের কাছে আসা যায়, তাকে স্পর্শ করা যায়? ত্রয়ী তো ভালোবাসা ব্যতীত কারো স্পর্শ কল্পনাও করতে পারে না। তবে কি ত্রয়ী ভালোবাসে শিষ্যকে? ত্রয়ীর হৃদযন্ত্রের ক্রিয়া বাড়ল, কেমন ধুকপুক ধুকপুক করে উঠল বুকের ভিতরটা। ঘাড় বাঁকিয়ে এসে তাকালো শীর্ষের মুখ পানে। হৃদয়কে প্রশ্ন করল, সে কি ভালোবাসে শিষ্যকে? ত্রয়ীর হৃদয় সময় নিল না, প্রশ্নটা করার সাথে সাথেই সগৌরবে তাকে জানান দিল, হ্যাঁ, তুই ভালোবাসিস সেই পুরুষকে। কিন্তু এটা কি করে সম্ভব? ত্রয়ী আগে কখনো তো শিষ্যের জন্য তেমন কিছু অনুভব করেনি। শিষ্যকে যে খুব একটা পছন্দ ছিল তার তেমনও নয়। তাহলে হঠাৎ এই ভালোবাসা কোথা থেকে এলো? ত্রয়ীর হৃদয় ফের জানান দিল, ভালোবাসা কি জানিয়ে শুনিয়ে ঢাকঢোল পিটিয়ে হয়? ভালোবাসা হলো একটা জটিল মনস্তাত্ত্বিক ক্রিয়া। এটা যখন তখন যার সাথে ইচ্ছে ঘটতে পারে। আর সবচেয়ে বড় কথা, বিয়ের সময় ওই 3 কবুলেরও একটা মাহাত্ম্য আছে। ওই 3 কবুলও দুজন নর নারীকে বেঁধে দেয় পবিত্র এক বন্ধনে, যে বন্ধনে সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়োজিত। বিয়ে শুধু একটা শব্দ নয়, এটা দুজন নর নারীর হৃদয়ের টান, যা তাদের সারা জীবনের জন্য একে অপরের সাথে আবদ্ধ করে। যদি তা না হতো তবে যুগ যুগ ধরে এই চলে আসা পারিবারিক বিয়েগুলো টিকে থাকতে পারতো না। না দেখে না শুনে আমাদের নানি দাদিরা অচেনা এক পুরুষের সাথে সুন্দরভাবে ঘর সাজাতে পারতো না। ত্রয়ীর দৃষ্টি গভীর হলো। আলতোভাবে হাত উছিয়ে রাখলো সে শিষ্যের গালে। মৃদু কণ্ঠে বলল, আমার ভালোবাসা, আমার প্রিয় পুরুষ, একান্তই আমার ব্যক্তিগত পুরুষ। শিষ্য ঘুমিয়ে গেছে ইতোমধ্যে, তাই তার কর্ণ ভেদ করে পৌঁছালো না ত্রয়ীর এত আবেগ মাখা শব্দগুলো। যদি কোনোরূপে আজ এই ক্ষণে এই শব্দগুলো শিষ্যের কান অবধি পৌঁছাতো, তবে নিশ্চয়ই সে খুব খুশি হতো। আন্দোলিত হতো তার হৃদয়। প্রিয় মানুষকে পাওয়ার অভূতপূর্ব আনন্দে দিশেহারা হয়ে উঠত তৎক্ষণাৎ। ভোরের আলো ফুটেছে। আকাশের সূর্যটা তার ঝলমলে আলোয় আলোকিত করে তুলেছে চারপাশ। ত্রয়ীর ঘুম ভাঙল মাত্রই। আধো আধো ভাবে চোখ মেলে তাকালো সে। দৃশ্যপটে ভেসে উঠল মাথার উপরে ঝুলানো সিলিং ফ্যানটা। ঘুম থেকে উঠে তার মস্তিষ্ক সচল হতে সময় নিল একটু। মস্তিষ্ক তার ক্রিয়া শুরু করতেই ত্রয়ীর খেয়ালে এলো, শিষ্য তো রাতে তার সাথেই ঘুমিয়েছিল। সে কি এখন আছে নাকি চলে গেছে? ত্রয়ী পাশ ফিরে তাকালো, বিছানা ফাঁকা। শিষ্যের দেখা নেই কক্ষের কোথাও। লোকটা বোধহয় তাহলে চলেই গেছে, কিন্তু তাকে না জাগিয়ে চলে গেল। ত্রয়ী বিছানা ছেড়ে উঠে বসলো। হঠাৎ অনুভব করলো তার কপালের মধ্যভাগে কিছু একটা লাগানো। কপালে হাত দিল সে। স্কচ ট্যাপ দিয়ে একটা ছোট কাগজের টুকরা লাগানো। এ নিশ্চয়ই শিষ্যের কাজ। লোকটা আর ভালো হলো না। ত্রয়ী কপাল থেকে কাগজটা টেনে এনে চোখের অভিমুখে ধরল। লেখা পেল, শুভ সকাল বালের বস্তা। নাক টেনে ঘুমাচ্ছিলি তাই আর তুলিনি, আমি নিজের কক্ষে গেলাম। ছোট একটা বার্তা। প্রশান্তের হাওয়া বইল ত্রয়ীর হৃদয় জুড়ে। কিন্তু মেয়েটা ভেবে পেল না এটা স্কচ টেপ দিয়ে তার কপালে লাগিয়ে যেতে হবে কেন? টেবিলেও তো রেখে যেতে পারত। কপাল কুচকালো ত্রয়ী। বিড়বিড় করে বলল, উদ্ভট একটা লোক, উদ্ভট তার সব কাজ কারবার। সূর্যের আলোয় উদ্ভাসিত দিন। ত্রয়ী আর আরফা বসে রয়েছে কলেজ ক্যাম্পাসে ঘাসের উপরে। পড়াশোনা নিয়ে নিজেদের মধ্যে টুকটাক আলোচনা করছে তারা। ক্লাস শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি। এর মধ্যে কোথা থেকে কাইসার এসে উপস্থিত হলো সেখানে। ত্রয়ীদের মতো করে ঘাসের উপরে বসলো সে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কি কেমন আছো? কাইসারকে দেখে ত্রয়ীর কপালে ভাঁজ পড়ল গুটি কয়েক। বিরক্ত হলো ভিতরে ভিতরে, তবুও ভদ্রতার খাতিরে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই আছি আলহামদুলিল্লাহ, ভালো। তা কি করছো তোমরা? ত্রয়ী কোনো জবাব দিবে তার পূর্বেই আরফা কপাল কুঁচকে জবাব দিল, দেখছেন না বসে আছি? তোমাকে জিজ্ঞাসা করিনি আমি। আপনি জিজ্ঞেস করেছেন কি করছো তোমরা এখানে। আপনার অভিমুখে শুধু আমার আর ত্রয়ীর উপস্থিতি রয়েছে। তবে কি আমি আপনার ব্যবহৃত ওই তোমরা শব্দের মধ্যে পড়লাম না? কাইসার থতমত খেয়ে গেল আরফার যুক্তির নিকট। অভ্যাসবশত সে নিজের প্রশ্নে তোমরা শব্দটা ব্যবহার করে ফেলেছে। এখন তা নিয়েও মেয়েটির কত যুক্তি। কাইসার আমতা আমতা শুরু করলো,
নিজের দোষ ঢাকতে বলল। দেখুন, আমি এখানে আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আরফা সাথে সাথেই মুখ বাঁকিয়ে জবাব দিল। তাহলে কি আমি আপনার সাথে ঝগড়া করতে গিয়েছি নাকি? আপনি কিন্তু কাইসার নিজের সম্পূর্ণ কথাটা শেষ করার পূর্বেই ত্রয়ী উঠে দাঁড়ালো ঘাসের উপর থেকে। তাড়া দিয়ে বলল, ক্লাসে চল আরফা, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আরফাও আর সময় ব্যয় করলো না, তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে। কাইসারের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে হাঁটা ধরলো ক্লাসের দিকে। কাইসারও তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল। শুনুন। ত্রয়ী এবং আরফা দুজনেই থেমে গেল। ত্রয়ী পিছন ঘুরে ভদ্রভাবেই শোধালো, কিছু বলবেন? কাইসার মাথা চুলকালো, ইতস্তত করে জবাব দিল, জি, তোমার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। বলুন। কাইসার এলোমেলো দৃষ্টি ফেলল। কেমন ভীত লাগছে আজ তার নিজেকে। এমনি সময় রাজনীতির মাঠে কত বড় বড় ঝামেলা সামলায়, মারামারিতে জড়ায়, তখন তো ভয় লাগে না, বরং সিনা টান করে বুকের পাঠা শক্ত করে সে সাহসিকতার পরিচয় দেয়। আর এখন সামান্য এক নারীর নিকটে ভালোবাসার কথা প্রকাশ করতে কতটা দ্বিধা ভয়। এই বোধ হয় নারী শক্তি, যে কিনা পুরুষকে প্রেমে ফেলে এক মুহূর্তে বাঘ থেকে বিড়ালে পরিণত করে দিতে পারে। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেও কাইসারকে কিছু বলতে না দেখে ভ্রু বাঁকালো আরফা। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, কথা কি ভুলে গেছেন নাকি? চুপ করে আছেন কেন? যা বলো তাড়াতাড়ি বলুন, ক্লাস আছে আমার। কাইসার তবুও একটু সময় নিল, খানিকটা ইতস্তত করে এবার বলেই ফেলল, আমি তোমাকে ভালোবাসি ত্রয়ী। আরফা এবং ত্রয়ী খুব একটা অবাক হলো না। এ আশঙ্কা তাদের হৃদয়ে আগে থেকেই করে রেখেছিল। আরফা মুখ বাঁকালো, তাচ্ছিল্যের স্বরে বলল, পুরন পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কাইসার বিরক্ত হলো। সব স্থানে এই মেয়েটা লম্বা নাকটা উপস্থিত। সে ত্রয়ীকে প্রেম নিবেদন করেছে, ভালো খারাপ যা জবাব দেওয়া ত্রয়ী দিবে, তা না এর যত বাড়াবাড়ি। কাইসার চোখ মুখ কুচকালো, রুক্ষ কণ্ঠে বলল, আপনাকে আমি কিছু বলিনি। আমার বান্ধবীকে তো বলেছেন। তাহলে উত্তরটা আপনার বান্ধবীকেই দিতে দিন, আপনি দিচ্ছেন কেন? আপনি? ত্রয়ী হাত চেপে থামিয়ে দিল আরফাকে। তপ্ত নিঃশ্বাস ফেলে কাইসারকে বলল, আমি আপনাকে ভালোবাসি না। ত্রয়ীর এমন সোজাসাপটা জবাবে কাইসার একটু হোঁচট খেলো যেন, তবে পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। অধর কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসার কথাও নয়। আমাদের দেখাই হলো মাত্র কয়েকদিন। প্রথম দেখাতেই আমি তোমাকে মন দিয়ে বসলো, তুমি আমাকে মন দাওনি। তা তোমার দৃষ্টিতে আমাকে বারবার জানিয়েছে, বুঝিয়েছে। আমাদের দেখা হওয়ার পর এই কয়েকদিনে আমি তোমার পিছু করলেও তুমি কখনোই আমার পিছু করোনি। আমি তোমাকে অনুভব করলেও তুমি আমাকে অনুভব করোনি। সেক্ষেত্রে তুমি আমাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। আমি শুধু তোমার দিককার ভালোবাসার কথা তোমাকে জানালাম। এখন তুমি সময় নাও, আমাকে নিয়ে ভাবো। এই মুহূর্তে তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, তবে ভবিষ্যতে ভালোবাসার চেষ্টা তো করতে পারো। অন্য কাউকে ভালোবাসা ত্রয়ীর পক্ষে কখনো সম্ভব নয়। সে এখন শীর্ষের স্ত্রী, তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই শীর্ষের বিচরণ। সেখানে অন্য কোনো পুরুষকে ভালোবাসা তো দূরে থাক, ভাবাও পাপ। তাছাড়া ত্রয়ী এখন মনে প্রাণে শিষ্যকে ভালোবাসে এবং চায়, তাকে ব্যতীত অন্য কাউকে ভাবতেও পারে না। মেয়েটা চোখে মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলল, শক্ত কণ্ঠে বলল, সে চেষ্টা করাও আমার পক্ষে সম্ভব নয়। কেন? ত্রয়ী নিজের বিয়ের কথাটা বলতে গিয়েও থেমে গেল। শিষ্য এখনো তাদের বিয়ের কথাটা কাউকে জানায়নি। বলেছে সবটা গুছিয়ে ধীরে সুস্থে বলবে। সেখানে কাইসারের ন্যায় একজন বাইরের লোকের কাছে তাদের বিয়ের কথাটা বলা কি ঠিক হবে? তাদের বিয়ের কথা জেনে এই লোকটা যদি কোনো ঝামেলা করে, কাইসার নামক এই লোকটা এমনিই তো শীর্ষের শত্রু। ত্রয়ী চেপে গেল তার আর শীর্ষের বিয়ের কথাটা, শুধু রুক্ষ কণ্ঠে বলল, আপনার সব প্রশ্নের জবাব দিতে বাধ্য নই আমি। পরপর সে আরফার হাত ধরে হাঁটা ধরল শ্রেণীকক্ষের দিকে। কাইসার হতাশ হলো, পিছন থেকে ত্রয়ীকে একবার ডাকতে গিয়েও ডাকলো না। মেয়েটির সোজা সাপটা প্রত্যাখ্যানের হৃদয়টা অস্থির হয়ে উঠেছে তার, কিছুটা কষ্টও হচ্ছে। যদিও এই প্রত্যাখ্যানের জন্য সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল, আর সাথে এও ভেবে এসেছিল যে ত্রয়ী তাকে প্রত্যাখ্যান করলেও সে পিছু হাঁটবে না, আঠার ন্যায় লেগে থাকবে মেয়েটির পিছনে। কবি বলেছেন, একেবারে না পারলে দেখো শতবার। ত্রয়ী একবার তাকে প্রত্যাখ্যান করলে সে আরও শতবার ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবে তার অভিমুখে। মেয়েটিও বা আর কতবার তাকে ফিরাবে? একবার না একবার ঠিক মেনে নেবে। এই মেয়েটিকে সে যেভাবেই হোক নিজের প্রেমে ফেলে ছাড়বেই ছাড়বে। শান্ত নদীর ধার, শান্ত তার জল, মৃদু হিমেল হাওয়া বইছে চারিধারে। মেহেরাজ কলেজে যায়নি, আলভির সাথে এসেছে সেদিনের সেই নদীর ধারে।
বুড়িগঙ্গা নদীর এই কিনারটা তার বেশ ভালোই লাগে। শহরে কোলাহল ব্যস্ততার কোনো দাপট নেই এখানে। চারদিকে একটি নিরিবিলি পরিবেশ বিদ্যমান। কেউ বিরক্ত করার মতো কিংবা কিছু বলার মতো নেই। নিঃসন্দেহে এই স্থানটি প্রেমিক যুগলের জন্য স্বর্ণস্থান। মেহের আর আলফি নদীর ধারে সবুজ ঘাসের উপরে বসল। মেহের আলতোভাবে মাথা রাখলো আলফির কাঁধে। আলফি ওষ্ঠে মৃদু হাসির রেখা ফুটিয়ে তুলল সাথে সাথে। মেহেরের এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলল,